দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। দর্শক, এই মুহূর্তে আমি সহ আমাদের দীপ্ত কৃষির টিম রয়েছে যশোর সদর উপজেলার 12 নম্বর ইউনিয়ন ফতেপুর জয়নাল ডেইরি ফার্মে। এখানে এসে যেটি দেখতে পারলাম যে পুরোটাই একটি আধুনিক ডেইরি খামারের জন্য যেটি হওয়া উচিত তার পুরোটাই এখানে আছে। দর্শক, তাহলে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জেনে যাবেন যে ডেইরি খামারের জন্য কী ধরনের বাসস্থান দরকার, কী ধরনের পরিচর্যা দরকার, সেই সাথে চিকিৎসার। তাহলে থাকুন আমাদের সাথে আর জানুন ডেইরি খামার দিতে গেলে আসলে কি কি প্রয়োজন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই প্রথম আমি কোনো ডেইরি খামারে ঢুকেছি খালি পায়ে হেঁটে। এটা আমি এর আগে কোথাও দেখিনি। আগে আমরা শুনবো কি যে এই খামারটা এইভাবে দেওয়ার কারণটা কি? গরুর ভিতরে আপনার বিভিন্ন ধরনের জাত আছে। এটা হলো বিদেশি গরু বলে ফ্রিজিয়ান বা জার্সি। আমাদের দেশের যে গ্রাম অঞ্চলে যে ছোট ছোট গরু আছে তার জন্য আলাদা বাসস্থান, যেমন মানুষের জন্যে ভিআইপি রুম আছে, মন্ত্রীর জন্য আরও বেশি এসি রুম আছে বা অন্য ধরনের আছে। ঠিক গরুর জন্য ওরকম ছোটোখাটো শুধু গরু হলে যে আপনি হেয়ভাবে ছেড়ে দেবেন তা হলে হবে না। এর জন্যে আলাদা বাসস্থান এবং খালি পায়ে আসতে হবে। এই জন্যে তার কিছু জীবাণু নিয়ে আসতে পারেন আপনার পায়ের জুতার সাথে, সেই জন্য এখানে খালি পায়ে ঢুকতে হবে। এমনকি অনেক গরু ফার্ম আছে যেগুলো গোসল করে পর্যন্ত ঢোকা লাগে, এবং আপনার ওই প্রবেশ করার আগেই কিন্তু ওখানে জীবাণুনাশক দেয়া আছে। ওটা একটা পানি দেওয়া আছে যেটা হলো আপনার পা ভিজায় ভিতরে ঢোকা লাগে। আচ্ছা আচ্ছা, আমরা প্রান্তিক লেভেলে যে খামারগুলো গড়ে উঠেছে সেখানকার খামার এবং শহরের মুখী যে খামারগুলো, এগুলোর মধ্যে কিন্তু একটা পার্থক্য দেখা যায়। শহরে যদি খামার করতে হয় তাহলে কি ধরনের বাসস্থান করা খুবই দরকার এবং লাগবেই, যেহেতু উন্নত জাতের গাভীগুলো পালন করা হচ্ছে। এটা শহরের ভিতরে এই খামার হয় না। এটার জন্য সরকারের উচিত মাঠের ভিতরে কমপক্ষে 20-30 বিঘা একটা প্লট দিয়ে দেওয়া। সেখানে 2 বিঘা 1 বিঘা একটা ফার্ম হবে, বাকিটা ঘাস হবে। আর এই যে গরুর যে গোসল করানো পানি, গোবর এগুলো থাকবে, একটা পুকুর জাতীয় থাকবে, ওখান থেকে ওই ঘাসের ভুঁইতে ওই পানিটা দিয়ে দিলে ঘাসে হলো সেচও দেওয়া হয়ে যাবে এবং আপনার সার লাগবে না। তাহলে কস্টিং খরচটা কম আসবে। যেরকম বিসিক আছে, বিসিকের ভিতরে বিভিন্ন প্লট আছে, সেখানে শুধুমাত্র ব্যবসা বা মিল কারখানা করবে। সরকার যদি এরকম উদ্যোগ নিয়ে মাঠের ভিতরে যদি এরকম 20-30 বিঘা করে একটা প্লট করে দেয়, সেই প্লটে ধান চাষ হবে না, শুধু ঘাস চাষ হবে আর গরু পালন হবে, ছাগল হোক, ভেড়া হোক, তাহলে এই সেক্টরে আগায় নেওয়া সম্ভব। চাচা, এখন আমি আপনার এই যে বাসস্থানটি যে করেছেন, এটা একটা মাপ মেপে দূরত্ব রেখে তৈরি করেছেন। এটি আমি আমার দর্শকদেরকে দেখাতে চাই, যারা খামার করবে নতুন করে তাদের অনেক উপকারে আসবে। জি, আমি শুনতে চাই। আপনার এই চালের হাইট আছে 14 ফিট, আর ওই পাশের যে পাকা জায়গা আর এই পাশের পাকা জায়গা এখানে আছে 33 ফিট। আর আপনার এই যে একটা গরু যে থাকে এখানে 5 ফিট মতন আছে। আচ্ছা, আর এইখানে এই জায়গাটা বড় রাখছি, এখানে একটা আমরা হাঁটছি, জি, এখানে 2 পাশে খাবার হবে, মাঝখানে আসা যাওয়ার জন্য রাস্তা থাকবে, মানে একটা লোক যাওয়া আসার জন্য, সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই যে মাঝখানে এই মেঝেটা যে করা হয়েছে একটু নিচের দিকে ঢালু, একটু নিচে ঢালু, এই জন্য যে এই পানিটা এদিকে গড়ায় আসবে, ওই পানিটা গড়ায় আসবে, ঠিক চলে যাবে, কোনো সমস্যা না হয় সেই কারণে আমি ঢালু, এবং এখানে স্যাঁতসেঁতে না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা গরুর জন্য সুবিধা। একটা নিয়ম আছে যে আপনার 80% গরুর রোগবালা মানে দূর হবে তার হলো পরিষ্কার পরিচ্ছন্নের উপরে, তার পরিচর্যার উপরে। এই কারণেই হলো এই ভিতরে যেন কোনো রকম স্যাদলা বা কোনো কিছু না থাকে, ময়লা, এর কারণে এটা এটা করা। আচ্ছা, এই যে ঘাসটা চারিদিকে এইদিকে যে দেন, কোনো পাত্রে তো দেয়া হয় না, না, এইটাই রাখা হয়। আচ্ছা, মানে এটার কারণটা কি? এটার কারণ হলো আমি যদি এখানে ব্যারিকেড দিই তাহলে এটা একটা ময়লা থাকবে, একটা ময়লা জন্মাবে,
এখানে স্যাদলা জনাবে সেইভাবে এবং জায়গা নিয়ে নেবে, কারণ একটা জি। পাত্র বসাতে গেলে তো একটা জায়গা কিন্তু গরু বিদেশে এইভাবেই হলো খাওয়া দাওয়া করে। বিদেশে যত খামার আছে তারা এইভাবেই খাওয়া দাওয়া করে, সেইভাবেই বিদেশি ফর্মুলায় এটা বানানো হয়। এটা তো ঘাসের কথা শুনলাম, কিন্তু যখন দানাদার খাবারটা দেওয়া হয় তখন কি করে? তখন এই ঘাসের উপরে আমরা দানাদার খাবার দিয়ে দিই, আচ্ছা, ওর মতন ও খেয়ে নেয়। মানে এটা শুকনা খাবারটা দেন, কিন্তু শুকনা আমরা তো খাবার। সবসময় দেখি তরল আকারে অনেকগুলো খাবার মিশিয়ে দেওয়া হয়। এটার একটা আমাদের যারা প্রশিক্ষণ দিছে তারা বলছে যে আপনারা যদি গোশ দেওয়া হয়, মাছ দেওয়া হয়, ডিম দেওয়া হয়, বা অন্য কোনো খাবার এইগুলা পানি দিয়ে যদি মিশিয়ে দেওয়া হয় আর যদি এই জিনিসটাই আলাদা আলাদা করে দেওয়া হয় তাহলে আপনি কোনটা খাবেন? তখন আমি বললাম যে আমি খাবো হলো আলাদা আলাদা, এবং পানির পরিমাণ আপনি কেমন খাবেন, আমার যতটুকু লাগবে ততটুকু। কিন্তু গরুরে কি হয়, গরু অবুঝ, সেই জন্য দেখা যাচ্ছে কি আপনি সব মিশাই দিলেন, ও নাক ডুবাই খাইলো, কিন্তু এটা নাক ডুবাই খাওয়ার জিনিস না। ওর জন্য আলাদা আমার পাত্র রাখা আছে, এদিকে ড্রামে পানি রাখা আছে, ওর যখন পানির প্রয়োজন হবে তখন সে পানি তার ইচ্ছা মতন খাবে। আর যদি আমি বেশি পানি দিয়ে এই খাবারগুলো দিই তাহলে ওর পেটটা কিন্তু বড় হয়ে যাবে, ওর খাবারের পেট বড় হয়ে গেলে ওর খাবার বেশি লাগবে। আসলে যে যেমন পরিবেশে থাকতে চায় বা থাকার দরকার, তাকে সেরকম একটি জায়গা করে দিতে হবে। সেটা আমরা বাণিজ্যিকভাবে কিছু করি না কেন বা শুধু নিজের জন্যই করি না কেন, এই যে আপনি যেমন এখানে ছেড়েই তো গরু লালন পালন করেন, তাই তো? এই বিষয়টা নিয়ে একটু শুনি। এখন আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেন, বলবে সকালে 1 ঘন্টা হাঁটেন, বিকালে 1 ঘন্টা হাঁটেন, একটু পরিশ্রম করেন। কিন্তু আমি যখন একটা গরুরে বাইন্ধে এখানে পড়বো তখন ও উঠতে গেলে ওর হাঁটু ছেলবে, ওর কোনো সমস্যা হলে ও উঠতে পারবে না। তা ঠিক ওরে ব্যায়াম করার জন্য এরকম ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিলে ওর মতন ওর রোদ্দুরে থাকবে, বৃষ্টির ভিতরে থাকবে না কিসের ভিতরে থাকবে ও খুঁজে নেবে। এইভাবে আমরা ছেড়ে দিলে এতে অনেক রোগ ব্যালা কম হয়, ডাক্তারের খরচ কম হয়, ব্যায়াম হয়, শরীর সুস্থ থাকে। এই জন্য আমরা এটা ছেড়ে বসি। এবং আপনার ওই পাশটাতেই বেশি সময় তো থাকে, তাই না? আমরা একটু দর্শকদেরকেও দেখাতে চাই, চাচা, মাটির মধ্যে থাকা হয় মেঝেটা, ওখানে যেটা হয় খুব বেশি কিন্তু স্যাঁতস্যাঁতে থাকে না, ভেজা থাকে না, তাই তো চাচা? হ্যাঁ, ওটার ভিতরে আমরা কুষ্টিয়ার বালি দিছি, যেখানে বালির ভিতরে কোনো কাদা নাই, কোনো কিছু নাই। পানি যখন বৃষ্টি হবে তখন হলো বৃষ্টিতে পানিটা তাতে শুকায় যাবে। আর এই বালিটা 6 মাস পর পর 1 ফুট করে পাল্টানো লাগবে। 1 ফুট হোক, 6 ইঞ্চি হোক, যেটা গোবর দিয়ে চেনা দিয়ে নষ্ট হয়ে যাবে, এটা পরিবেশ খারাপ হবে, এই জন্য এটা পাল্টাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। কিন্তু এখন তো বেঁধে দেয়া। এটা হলো শুধুমাত্র গোসল করানোর সময় আর দুধ দোয়ানোর সময় বান্ধা হয়। দ্বিতীয়ত অন্য সময় সব সারা থাকে, সে রোদ্দুরে ঘুমাইতে পারে। অনেক গরু আছে ছেড়ে দিয়ে সাথে সাথে রোদ্দুরে চলে যাবে। আচ্ছা, এখানে আমি দাঁড়িয়ে আছি, বাইরে যেই পরিমাণে তাপমাত্রা, আর্দ্রতা বেড়েছে, সেই তুলনায় অনেক কম। এখানে একটা ঠান্ডা পরিবেশ আছে। এটা হলো যে আপনার যে চালটা যে উঁচু করে দেওয়া হয়েছে 14 ফুট উঁচা, ছায়া আছে, আশপাশের বাতাস এদিক ওদিক চলে যেতে পারতেছে। আরেকটা জিনিস হলো যেটা আমরা শুনেছি যে গরুর গোবর, গরুর চেনাতেই গরুর ক্ষতি হয়। সেইটা এখন যে আবহাওয়াটা মানে বাতাসে এদিক ওদিক চলে যাচ্ছে, এই কারণে এর ভিতরে কোনো এর গন্ধ বা গ্যাস কিছুই নাই, এই জন্যে গরুর মানে ক্ষতি হওয়ার কিছু নাই। আচ্ছা, এখন গোসলের সময় সবার? জি, এখন সব গোসলের সময়। আচ্ছা, বাহ, বেশ। এটা কয় দফা চলছে? কারণ দ্বিতীয় দফা। দ্বিতীয় দফা। আচ্ছা, আমরা শুনি অনেক সময় তো অধিক তাপমাত্রা পড়লে তখন 2 বারের জায়গায় 3 বেলাও গোসল করিয়ে দেয় এরকম। এগুলো হলো আপনার বিদেশি গরু, তো এগুলোর হলো টেম্পারেচার যত হাই হয়ে যাবে তখন এগুলো হাঁপাবে, তখন একটু ভিজাই দিলে এর টেম্পারেচার কমে যাবে। সেই হিসাবে আমরা তো 3 বারই করাই। তারপরেও যদি কোনো গরুর দেখি রাত্রে হোক দিনে হোক যে সে হাঁপাচ্ছে, তার মুখ দিয়ে লালা বেরোচ্ছে, তখন কষ্ট পাচ্ছে, তখন আমরা তার সঙ্গে সঙ্গে ভিজাই দিই। আচ্ছা, ভিজাই গোসল করাই দিলে সে স্বাভাবিক অবস্থায় চলে আসে। আচ্ছা, এই বাসস্থানটি বানাতেই কত টাকা খরচ হয়েছে চাচা? এটা আসলে অ্যাকুরেট বলতে পারবো না, তবে
15 লাখের এরকম ঊর্ধ্বে নিচে হবে। আচ্ছা, আমরা এই ভাগে আরেকটু জেনে নেব, যখন মানে এখন তো কৃষিতে কিন্তু অনেকটা উন্নতি হয়েছে, তাই না? জি, তো জি। সেক্ষেত্রে আপনাদের এই সেক্টরটা যারা ডেইরি খামার বা মোটা তাজাকরণ করছে, এই দিকটা কতটা আপনারা মানে ফ্যাসিলিটিস পাচ্ছেন সরকার থেকে, বা ঋণ নিতে গেলে কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো? আমাদের এই সেক্টরে হুম সরকার যে অনুদান দেয়, হুম আমি মনে করি যে অনুদানটা পর্যাপ্ত পরিমাণ আচ্ছা ভালো, কিন্তু বিষয়টা হলো যে সেই ঋণটা, সেই অর্থটা হুম হুম ঠিক কৃষি মানে ফার্মারদের কাছে পৌঁছাচ্ছে কিনা? পৌঁছাচ্ছে কিনা এটা নিয়ে আমার মানে 99% সন্দেহ আছে। আচ্ছা, এবার বীজ নিয়ে কথা বলতে চাই। যখন এই কিটে আসে, বীজটা তো তখনই দেওয়া হয়, জি। তো সেই সময়ের যেই নিয়ম কানুনগুলো মানতে হয় আপনাদেরকে, ওটা একটু শুনতে চাইবো। হিটে আসলে আমরা বুঝতে পারলে আমরা এআই কর্মী আছে, তাদেরকে বললে তারা বীজ দিয়ে যায়। এখন বীজ নিয়ে আমার মনে হয় বাংলাদেশে কোনো সংকট নাই। আচ্ছা এখন সংকট আছে, দেখেন একটা জেলা উপজেলায় দুইটা ডাক্তার, হুম। কিন্তু এই দুইটা ডাক্তার দিয়ে কিন্তু এই উপজেলাটা চলে না। আচ্ছা, যে মেডিসিনগুলো আপনারা পাচ্ছেন সেটা আসলে মানের দিক থেকে কতটা ভালো? সেটা যেমন এই বছর সরকারি ভ্যাকসিন দেওয়া হয়েছে খুরা রোগের, যত জায়গায় দিয়েছে তত জায়গায় কোনো জায়গায় বাদ নাই যে মানে খুরা রোগ হয় নাই। ঠিক এরকম সব কিছুতেই সমস্যা আছে। আচ্ছা, এখানে পুরোটাই কি ডেইরি খামার, মানে গাভী সবগুলো দুধ দেবার জি, গাভী? দুধের জন্য এটা মোট কোনো কতগুলো? এখানে ছোট বাছুর টাছুর দিয়ে 75টা আছে গরু। চাচা, আপনার এখানে সবই তো আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়, এমনকি ওখানে ঘাস কাটা হচ্ছে সেটাও মেশিনে। আসলে কি যে আধুনিকতার ছোঁয়া, এতগুলো গরু পুষতে গেলে আধুনিকতার ছায়া না থাকলে আসলে কিছু করা সম্ভব তো না। সময়ের সাথে সাথে যেতে হবে, যেতে এখন হবে। ট্রেন্ডই চলছে এটা। জি জি। এখন আমি এই ঘাস কাটা মেশিন বানাই, আমার কাছ ও। থেকে অনেক লোকই নেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কত এবং করে বিক্রি করছেন? এটা হলো আমরা 24-23-এর ভিতরে আমরা এখন দিয়ে দিচ্ছি। চাচা, এই যে পাইপটা, এটা কিসের জন্য? এটা হলো আমাদের মিল্কিং করার জন্য। আসলে হাতে দোয়ালে অনেক ধরনের রোগ বেলা আসতে পারে। রোগ জীবাণু। হুম হুম তারপরে যে গোয়ালা এসে দুধ দোয়াবে, সে হলো বাইরের থেকে দুধ দোয়ায় আসবে, একটা রোগ ওর হাতে করে চলে আসবে, জি। সেটা এসে আমার এই গরুর আবার হবে। এই জন্যে আপনার এই মিল্কিং ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এইভাবে করলে জীবাণু থেকে মুক্ত থাকবে সেটা বলছিলেন, কিন্তু এছাড়া এই মিল্কিং মেশিন ব্যবহারের মাধ্যমে কি ধরনের সুবিধা আছে? সুবিধা আপনার এমনি বাইরের থেকে তো একটা জীবাণু আসার রয়েছে। আর এইখানে আপনার হলো মেশিনে দোয়ালে এত গরু একসাথে কোনো লোকের মাধ্যমে দোয়াই পারা যাবে না, সেই কারণে মেশিন হলে দ্রুত হবে। এখন যদি পেশাব পায়খানা করে, এটায় কোনো রকম পেশাব পায়খানা যাওয়ার কোনো স্কোপই নাই। আচ্ছা, এখন যেই দুধ দেবার গাভীগুলো আছে, এক একটা গাভী কতটুকু, মানে কয় কেজি করে দুধ দিচ্ছে প্রতিদিন? কোনো গাভী আছে আপনার 20 লিটারও দুধ দেয়, 18 আছে, 15 দেয়, 12 আছে, এরকম। আচ্ছা, এবং আপনার এই খামারে আমরা তো সবাই মানে ফ্রিজিয়ানের একটা পার্সেন্টেজের ব্যাপার থাকে, কত পার্সেন্টেজের ফ্রিজিয়ান আছে আপনার কাছে এখন? এখন এটা 75-80 এরকম পার্সেন্টের বেশিরভাগ আমাদের দেয়। আচ্ছা, তো এই 100% আমাদের দিলে এই আবহাওয়ায় সেই গরু এখানে টিকে মানানসই না। না, টেকসই হবে না। আচ্ছা, এই যে পার্সেন্টেজের উপরে কি দুধের পরিমাণটা কি কম বেশি হয়? মানে ওটাও মা হয়, যদি হ্যাঁ। 20 কেজি দুধ দিত, তাহলে ও অর্ধেক পাবে 10 কেজি। আর ওর বাপের মা যদি এরকম 20 কেজি, তাহলে 10 কেজি মিলাই 20 কেজি হবে। কিন্তু মা শুধু 20 কেজি দুধ দিলেই যে ওর বাচ্চা 20 কেজি দুধ দেবে, এরকম না। এরকম না। আচ্ছা, এই মেশিনের মাধ্যমে মানে কোনো সমস্যা কি আছে? গরু হতে পারে কি যদি হ্যাঁ, এদিক সেদিক হয়ে যায় ব্যবহারের সমস্যা সময়? হতে পারে। কি ধরনের সমস্যা হতে পারে? দুধ দোয়ানোর পরে যদি খুলে না হয়, ও তো ওরকম টানতেই থাকবে, টানতেই থাকবে। টানতে একসময় রক্ত আসবে। এই জন্য সময় মতন ওরে খুলে নেওয়া লাগবে, আচ্ছা আচ্ছা, ওর বাটের থেকে খুলে নেওয়া লাগবে। এই হলো সমস্যা, আর তাছাড়া আর কোনো সমস্যা
দুধ দেওয়ার গাভীগুলোর খাবারের পরিমাণটা কি দিচ্ছেন এবং কি কি খাবার দিচ্ছেন? আমরা খাবার দিচ্ছি হলো গমের ভুসি, সয়াবিনের খোল, ভুট্টার গুঁড়া, কুড়া, লবণ আছে, কালো জিরা আছে, এসব মিক্স করে একটা কম্বাইন্ড খাবার তৈরি হয়। আচ্ছা, এই যে বয়স ভেদে কি আলাদা আলাদা করে রাখা হয়েছে? কারণ এখানে তো এক একটা খোপ আছে, এক একটা খোপে কয়টা করে রাখা হয়েছে? 6টা করে রাখা হয়েছে। 6টা। এটা বয়স ভেদে না, এটা দেখা গেছে এর ভিতরে একটা মিলমিশ হয়ে গেছে। থাকতে থাকতে এখানে একটা পরিবার হয়েছে, ওইখানে আরেকটা পরিবার হয়েছে। এবার আমি দুধ বিক্রির বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আসলে এই জায়গাটাই তো মূল। আমরা এখন উৎপাদনের ক্ষেত্রে তো অনেকটা এগিয়ে গেছি, কিন্তু বিক্রির জায়গাটাতে এখন কোন অবস্থাতে আছি আমরা? বিক্রির জায়গাটা আসলে কি যে আমরা শহরতলি, আমাদের একটু দাম কিছুটা দামে বিক্রি করে, কিছুটা হলো হোটেলে দিতে হয়, সেটা হলো একটু দাম কম পাওয়া যায়। কিন্তু আমি আজকে দেখা যাচ্ছে কি যে শহরের পাশে আছে, কিন্তু আমার মতন খামারিরা যারা একটু দূরে আছে তারা খুব সমস্যার ভিতরে আছে। এখানে সবথেকে বড় হলো দুধ ম্যানেজমেন্ট করে সংরক্ষণ করার সরকারিভাবে উদ্যোগ না নিলেই এত টাকা কোনো খামারির কাছে নাই। জি জি, আসলে আমরা কিন্তু এই জিনিসগুলোই বারবার গিয়ে তুলে ধরবার চেষ্টা করছি, কারণ প্রতিটা খামারের এখন এই একটাই সমস্যা, সেটা ছোট হোক বড় হোক। বড় খামারগুলো বরং একটা মানে বাই প্রোডাক্ট তৈরি করে কিছু একটা করতে পারছে, কিন্তু ছোট ছোট খামারিরা কিন্তু একটা সমস্যার মধ্যে, মানে বড় একটা সমস্যার মধ্যে আছে। আচ্ছা, আমরা কোথাও কোথাও দেখেছি ডেইরি চিলিং সেন্টার রয়েছে। চিলিং সেন্টার থাকলেও কি আপনাদের জন্য ভালো হয়? চিলিং সেন্টার থাকলে তো অবশ্যই ভালো হয়, চিলিং সেন্টার থাকলে অবশ্যই ভালো হয়, কিন্তু চিলিং সেন্টার ওইভাবে থাকা লাগবে যে সরকারের একটা নীতি নির্ধারক থাকবে যে এখানে দুধের উৎপাদন খরচেই সেই উৎপাদন খরচটাও যদি পায় তাহলেও টিকে থাকা সম্ভব। কিন্তু পিরান আছে, ব্রাক আছে, অন্যান্য কোম্পানি আছে, তারা হলো কিন্তু আমাদের উৎপাদন খরচটা দিতে চায় না। তাহলে কৃষক কিভাবে বাঁচবে? মানে ফ্যাটের উপরে নির্ভর করে তারা একটা দাম নির্ধারণ করে। ফ্যাটের ভিতরে নির্ধারণ করলেও ফ্যাটটাও চুরি হয়। আচ্ছা, ফ্যাটটাও চুরি হয়, যেটা মানে আমাদের করণীয় কিছু নাই। এই আমাদের কাছে ফ্যাট পরীক্ষা করা যদি মেশিন থাকতো তাহলে আমরা দেখাই দিতে পারতাম না আমার এই ফ্যাট আসতেছে, আপনার কেন এখন কম আসবে। আচ্ছা, এখন এই ডেইরি খামার থেকে আপনার প্রতি মাসে কত টাকা থাকে আর কি, খরচ বাদ দিয়ে কত টাকা থাকছে? 50,000 টাকা থাকবে আপাতত এখন। এরপরে আরও গরু বাড়লে, যেমন আমি এখন দই বানাচ্ছি, এরপরে মিষ্টির দোকান দেওয়ার ইচ্ছা আছে। মিষ্টির দোকান মানে আমার এই দুধ দিয়ে মিষ্টি বানাবো, তাহলে সেটা একটা টিকে থাকার মতন অবস্থান থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা বলছিলেন আরো বড় খাবার করবেন, এই খাবার কি এখানেই হবে নাকি আবার অন্য জায়গায় নেবেন? না, এইখানেই আমার দেখা যাচ্ছে কি যে এখন 50টা গরু রাখার জায়গা আছে, সেখানে বাছুর রেখে আমি জায়গাগুলো ক্লোজ করছি। আমি ওই পাশে কিছু বাছুর রাখার জায়গা করব, তখন বড় গরুগুলো এখানে থাকবে, তখন বড় গরু বাড়াতে পারবো। এই আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ চাচা সময় দেবার জন্য। আবার যখন বড় হবে, মানে আরো গরুর সংখ্যা বাড়বে, তখন আবার আপনার সাথে দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। তখন আপনি কেমন থাকবেন বা সেই বিষয়গুলো তুলে ধরবো। জি, আসি তাহলে। আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বাণিজ্যিকভাবে খামার দিতে গেলে বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ আধুনিক এবং আদর্শ খামার গড়ে তোলা। আর আধুনিক খামার বলতে যা বোঝায় সেটি আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরলাম। এই যে এখানে খোলামেলাভাবে গাভী পালন করা হচ্ছে, নিজেদের মতো করে এরা চলাফেরা করছে, শুধু গোসল এবং মিল্কিংয়ের সময় এই গাভী বাঁধা হয়। দর্শক, এখন কিন্তু খামারিরা সেই বন্দি অবস্থা ছেড়ে অনেকটাই খোলামেলাভাবে লালন পালনে এগিয়ে এসেছেন, যেটা বর্তমান সময় উপযোগী একটা সিদ্ধান্ত। দর্শক, এই ছিল আমাদের আজকের কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির পর্ব। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন, খোদা হাফেজ।